নমস্কার। ভারতীয় গণনাট্য সংঘ কাছাড় জেলার তরফ থেকে আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ পূর্তি উপলক্ষে তার আগের সন্ধ্যায় বিদ্যাসাগরকে নিয়ে একটি আলোচনার ব্যবস্থা করেছি। বিদ্যাসাগরকে নিয়ে বিভিন্ন দিকে আলাপ আলোচনা চলছে, বিভিন্ন বিষয় নিয়ে, কারণ বিদ্যাসাগরের বিভিন্ন দিক নিয়েই আলোচনা করার রয়েছে। কেউ বিদ্যাসাগরের নারী শিক্ষার প্রসারের বিষয় নিয়ে আলোচনা করছেন, কেউ বা তার যে বাংলা সাহিত্যে অবদান তা নিয়ে করছেন, বিভিন্ন বিষয় নিয়ে করছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করাটাও উচিত। কিন্তু আমরা আজকে বেছে নিয়েছি বিদ্যাসাগরের যে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ছিল এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ছিল তা নিয়ে আমাদের আলোচনা আমরা করব আজ। এই বিষয়টা আমরা এই কারণে বেছে নিয়েছি কারণ আজকে আমরা দেখছি বিদ্যাসাগর যখন প্রথম এই সমস্ত চিন্তাভাবনা তার মধ্যে আসে তখন আমাদের দেশের যে পরিস্থিতি ছিল, যে সামাজিক পরিস্থিতি ছিল, তাকে ঠেলে ঠেলে তিনি আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন এবং বিভিন্ন বাধা বিপত্তির মধ্য দিয়ে কিছুটা হলেও যখন সমাজ এগিয়েছে তখন আজকের দিনে আবার আমরা দেখছি চতুর্দিকে যুক্তিহীনতা এবং অপবিজ্ঞানের এক পরিকল্পিত আক্রমণ চলেছে, যাতে মুক্ত চিন্তা, বস্তুবাদী চিন্তাভাবনা এসব বাধাপ্রাপ্ত হয়। সেইটা মাথায় রেখে আজ আমরা আমাদের দেশে প্রথম বস্তুবাদী চিন্তাভাবনার যে মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার এই দিকটাকে আমরা বেছে নিয়েছি। আজকে এই আলোচনা যিনি করবেন তার পরিচয় এই উপমহাদেশে খুব বেশি করে দেওয়ার প্রয়োজন নেই। তিনি মূলত কবি, কিন্তু সাহিত্য তাত্ত্বিক হিসাবেই বেশি মাত্রায় পরিচিত। তার পাণ্ডিত্য সুবিদিত, তার পাণ্ডিত্য এক পরম্পরাগত পাণ্ডিত্য। সপ্তদশ শতাব্দীতে ভারতীয় ন্যায়শাস্ত্রের অন্যতম ব্যক্তিত্ব রঘুনাথ ভট্টাচার্যের তিনি বংশধর। তিনি কর্মক্ষেত্রে সারা জীবন শিক্ষকতা করেছেন। শিলচরের নার্সিং স্কুল থেকে শুরু হয়েছিল তার শিক্ষকতা। 40 বৎসরের উপর সেই শিক্ষক জীবনে তিনি বহু ঘাট পেরিয়ে গেছেন। কাছাড় কলেজ, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়, কিছুদিনের জন্য মালদা বিশ্ববিদ্যালয়, তারপর আসাম বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র অধ্যাপকের পদ অলঙ্কৃত করেছেন এবং শেষে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে অবসর গ্রহণ করার দিনেই তাকে এমেরিটাস প্রফেসর হিসাবে নির্বাচিত করা হয়। তার বিভিন্ন সৃষ্টি, বিশেষ করে সাহিত্য তত্ত্বের, শুধু ভারতে নয়, বাংলাদেশে বা অন্যান্য জায়গায় যেখানেই বাংলা ভাষার চর্চা বজায় আছে সেখানেই
তার রচনাবলী পঠিত হচ্ছে। তিনি আমাদের এই উপত্যকার সুসন্তান কবি তপোধীর ভট্টাচার্য। আমি তাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং তাকে আলোচনার দায়িত্ব তুলে দিচ্ছি। শিলচর গণনাট্য সংঘের সঙ্গে একদা আমিও সম্পৃক্ত ছিলাম বেশ কিছু বছর আগে। সুতরাং এখানে আমার সম্পর্কে এত পরিচয় দেওয়ার কিছু ছিল না। যাই হোক, আমার পরিচয়টা একেবারেই আদপেই গুরুত্বপূর্ণ নয়। আমরা আজকে এমন এক আশ্চর্য মানুষের কথা বলতে এসেছি, আলোচনা করতে এসেছি, যে মানুষটি সম্পর্কে এটা দেখে খুব ভালো লাগছে। অন্তত আমরা কয়েকজন এটা নিয়ে আলোচনা করছি ইদানিং, যে 200 বছর যখন পূর্তি হচ্ছে পশ্চিমবঙ্গে, আমাদের এই আসাম রাজ্যে এবং তার বাইরে দিল্লিতেও, তাকে নিয়ে অনেক ধরনের পর্যালোচনা হচ্ছে এবং এই তো হওয়া উচিত। কিছু হয়তো বিদ্যায়তনিক পর্যালোচনা, সবাই আশা করি একমত হবেন যে তারও খুব জরুরি প্রয়োজন আছে। কেননা আমরা এক বিচিত্র সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তো সেই বিচিত্র সময় এই জন্যে যে এ সময় আমরা বিশেষ কেউ পড়াশোনা আর করি টরি না। আশা করি আমার এই কথায় কেউ খুব একটা রাগ করবেন না। এটা আমার দীর্ঘদিনের যে পর্যবেক্ষণ, সেখান থেকে অর্জিত আমার এই সিদ্ধান্ত। সেই জন্যে আমরা কি হাত পা ছেড়ে দিয়ে বসে থাকব? নিশ্চয়ই তা নয়। তার 200 বছর পূর্তি হচ্ছে, এটা খুব বড় ঘটনা। 1820 সালের 26শে সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে যে বীর শিশুর জন্ম হয়েছিল, কালক্রমে তার গৌরবোচ্ছটায় আমাদের জাতির আকাশ সূর্যের আলোয় জ্যোতির্ময় হয়ে উঠল। কত দিকে যে তার সে আলোকচ্ছটা বিকীর্ণ হয়েছে, সেটা আমরা বলে বোধহয় ফুরোতে পারবো না কোনোদিনই। আমরা সবাই জানি এবং বারবার উচ্চারিতও হয়েছে কথাগুলি, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের। অন্তত 3 জায়গায়, আরও বেশি আছে, এমন কিছু মন্তব্য তিনি করেছেন এই আশ্চর্য মানুষটি সম্পর্কে, যে এগুলো প্রায় আমাদের শুনতে শুনতে মুখস্থের মতো হয়ে গেছে। বিদ্যাসাগরের অদম্য পৌরুষ বন্দনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ তাকে এই জন্যে। তার যে অমিত তেজ, তার প্রসঙ্গে বলেছেন, কিছুটা কবিতা করেও বলেছেন, কিছুটা গদ্যেও বলেছেন, যে আমাদের যিনি বিধাতা পুরুষ, সে সময় এভাবেই তো কথা বলার বিধি ছিল, তিনি কি করিয়া বাঙালি গড়িতে গড়িতে একখানি পূর্ণ মানুষ গড়িয়া তুলিলেন। কথাটার মধ্যে একটা শ্লেষ আছে, বেশ তীক্ষ্ণ শ্লেষ, কিন্তু আমরা কি সেটা অস্বীকার করতে পারি? যে মনুষ্যত্বের যে মূর্তি, তা এই ছোটোখাটো মানুষটির মধ্যে বহরে ছোট এক বাঙালি সন্তান। খুব যে আকর্ষণীয় ছিলেন দেখতে তাও নয়, পায়ে সেই অতিবিখ্যাত বিদ্যাসাগরীয় চটি এবং মাথাটা আমাদের উড়িয়াভাষী বন্ধুদের মতো করে কামানো, অতি সাধারণ পোশাক আশাক
একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিতের যেরকম পোশাক তখন নিয়ম ছিল, কিন্তু সেই মানুষটি তার ব্যক্তিত্বের তেজস্বিতায় সেই আমলে যারা ব্রিটিশ প্রশাসক ছিলেন তাদেরও হতচকিত করে দিয়েছিলেন। তার সম্পর্কে তার এক গুণগ্রাহী বন্ধু, তার নামও আপনারা সবাই জানেন, মাইকেল মধুসূদন দত্ত কি বলেছেন নিশ্চয়ই স্মরণে আছে আপনাদের। তিনি তো ইংরেজি করে বলতে ভালোবাসতেন, আমাদের সেই মহাকবি। তিনি বলেছিলেন, এমন একটা মানুষ, আশ্চর্য মানুষ আমার, তিনি বিদ্যাসাগরের ভিড এই নামে ডাকতেনও তাকে, ঈশ্বরচন্দ্র, যার মধ্যে হার্ট অফ এ বেঙ্গলি মাদার, এক বাঙালি মায়ের যে প্রীতিময় যে হৃদয়, সেই হৃদয়ের সঙ্গে সম্মিলিত হয়েছিল আমাদের প্রাচীন ভারতের যে উইজডম, বুদ্ধি, প্রজ্ঞা, জ্ঞান, সেইটে। আর তৃতীয় বস্তুটি কি? ইংরেজদের মতন অদম্য কর্মশক্তি। এই সব মিলিয়ে সবই হয়তো স্তুতিবাচন। আমরা আজকাল একটু অবিশ্বাসী হয়ে পড়েছি, তাই না? চট করে কারুর প্রশংসা মেনে নিই না, আমাদের শুনতেও ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না, বিশ্বাসও করি না কিছু। আমাদের জীবন থেকে তো বিশ্বাস হারিয়ে গেছে। নানা কারণ আছে তার, আজকে সেটা বিশ্লেষণের জায়গা নয়, অবকাশও নয়। আমরা তো কথা বলতে চাইছি সেই মানুষটি সম্পর্কে। দীপক চক্রবর্তী একটু আগে বলছিল যে তার যে যুক্তি, তার সম্পর্কে কতভাবে বলবো, সারা রাত ধরে যদি বলি তবেও কি ফুরবে? আমি তো বাংলা সাহিত্যের মাস্টারমশাই, সেই জন্যে তিনি বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী শুধু না, আধুনিক বাংলা গদ্যের যে ধরন, তার প্রকৃত নির্মাতা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এইটা নিয়ে আমরা কথা বলতে পারতাম। আমরা কথা বলতে পারতাম সমাজ সংস্কারক বিদ্যাসাগর নিয়ে, আমরা কথা বলতে পারতাম স্ত্রী শিক্ষার প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে, অন্যতম প্রবর্তক। বেথুন সাহেবের কথা কিছুতেই ভোলা চলে না। এবং সবচেয়ে বড় কথা যে আশ্চর্য মানুষ, যিনি কখনো কারোর কাছে মাথা নোয়াননি। মনে রাখতে হবে যে সময়ে বিদ্যাসাগর জন্মেছিলেন, যে সময়ে তিনি বড় হয়েছেন, আপনারা তো এটাও জানেন, আজ থেকে 129 বছর আগে, অর্থাৎ কিনা 1891 সালে তার শারীরিক মৃত্যু হয়। কিন্তু কেউ কেউ তো থাকেন এমন যে শারীরিক অবসানের পরেও দীর্ঘ পদক্ষেপে হেঁটে যান। বিদ্যাসাগর মশাই এমনই এক মানুষ। প্রচুর পড়াশোনা করেছেন তিনি, কতটা সেটা নিয়েও নানা কথা বলা যেতে পারে। সবচেয়ে বড় কথা যেটা, যে তিনি কখনো কোনো কারণেই কারোর সঙ্গে সমঝোতা করেননি, আপোষ করেননি, যার ফলে বিনয় ঘোষ মশাই তার ভারত বিখ্যাত বই বলা যায়, আমরা বারবার পড়েছি, আপনারাও যারা শুনছেন দেখছেন তারাও পড়েছেন আশা করছি, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ নামে যে বইটি তিনি লিখেছিলেন, এখন অখণ্ড পাওয়া যায়, আগে আলাদা খণ্ডে পাওয়া যেত। তো সেখানে তিনি এটা স্পষ্ট করেই বলেছেন যে 1891 সালে তো তার মৃত্যু হলো ঠিক, কিন্তু তার জীবনের যাবতীয় যে সুকাজ, যাকে আমরা একটু কাব্য করি বলতে চাই, তার মধ্য গগনে তার জীবন পৌঁছে গিয়েছিল সিপাহী বিদ্রোহের পরের বছর 1858। তারপরে অঙ্কের হিসেবে আপনারা বুঝতেই পারছেন, এর পরেও তো দীর্ঘ 33 বছরের একটা ইতিহাস, সেটাকে
বিনয় ঘোষ মশাই বলেছেন তার জীবনের সায়াহ্নকাল বা অপরাহ্নকাল। যদিও এটা নিয়ে একটু তর্ক আমরা করতেই পারি, কিন্তু সে কথা থাক। যেটা আমরা শুধু মনে রাখব যে শুধুমাত্র তীব্র আবেগপ্রবণ এই মানুষটি কখনো যুক্তির শাসন ছাড়া কিচ্ছু করেননি। আজকে আমাদের মনে যখন প্রশ্ন জাগে, এই 2020 সালেও প্রশ্ন জাগে যে আমাদের মধ্যে সত্যিকারের অর্থে আধুনিক চিন্তা সম্পন্ন বিশ্ববিখ্যা অর্থাৎ কিনা জীবনকে দেখার দৃষ্টি, সেই আধুনিক বিশ্ববিখ্যা সম্পন্ন মানুষ হতে গেলে কি করতে হবে, কি তার প্রধানতম গোত্র লক্ষণ? এক কথায় যদি এর উত্তর দিই তাহলে বলবো, বিনা প্রশ্নে যে কিছুই গ্রহণ করে না সেই হচ্ছে গিয়ে প্রকৃত আধুনিক মানুষ। তো বিনা প্রশ্নে কারা কিচ্ছু গ্রহণ করে না? তারাই যারা জীবনকে যুক্তির শাসনে রাখে এবং সে যে জগৎ নির্মাণ করতে চায় সবার জন্য, সেই জগৎকেও সে ওই যুক্তির কঠোর শাসনে নিয়ন্ত্রিত রাখে। আমরা যুক্তিবাদ বলতে রেশনালিজম জানি। এটাকে নিয়ে একটা বিদ্যায়তনিক গোছের আলোচনা আমিও করতে পারি, কিন্তু আমি ঠিক সে পথে যাচ্ছি না। শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি, দেখুন একদম ছেলেবেলায় যখন লজিক পড়তাম, কাছাড় কলেজে আমি ছাত্র ছিলাম 1 বছর, লজিক ইউনিভার্সিটিতে ছিল তখন আমাদের পড়ানো হতো, দেখো লজিকটা অনেকভাবে হয়, কিন্তু মূলত দুভাবে, একটা ডিডাকটিভ লজিক আর একটা ইন্ডাকটিভ লজিক। মানে একটাতে আপনি ছোট ছোট তথ্য বা ধারণা বা অভিজ্ঞতাকে সামনে রেখে সত্যের দিকে এগোন, সেটা এক ধরনের পদ্ধতি। আরেকটা হচ্ছে আপনার আগে থেকে ঠিক করা থাকে একটা সমগ্রের ধারণা, সমগ্র থেকে আপনি অংশে এসে পৌঁছান, সেটা আরেকটা পদ্ধতি। একটার নাম ডিডাকটিভ, আরেকটার নাম ইন্ডাকটিভ। যে পথেই আপনি যেতে চান না কেন, কথাটা হচ্ছে সবই যুক্তির বিন্যাস অনুযায়ী ঘটে। যুক্তির বিন্যাস ছাড়া কিচ্ছু হয় না। তো এটা কি শুধুই পড়াশোনার জগতের কথা? শুধু লজিক নামে যে বিদ্যাটার কথা আমি উল্লেখ করলাম, সেই লজিক বিদ্যার পাঠক্রমে, মানে আমরা চলতি কথায় যাকে সিলেবাস বলি, সেই সিলেবাস যা বলে সেটাকে অনুসরণ করে যাওয়া, এর নাম কি লজিক? না, এ তো সবচেয়ে বেশি ইললজিক্যাল কথা। কেন? কারণ যা জীবনে আপনি ব্যবহার করতে পারেন না, তার কি দাম আছে লজিক হিসেবে? একজন বিখ্যাত দার্শনিক, সবাই জানেন, বিখ্যাততমই বলা ভালো, সক্রেটিস, বিখ্যাত একটি চমৎকার কথা বলেছিলেন যা আজও আমরা ব্যবহার করি। কি সেটা? বাংলা করে বলি, অপরীক্ষিত জীবন যাপনের যোগ্যই নয়। অর্থাৎ পরীক্ষা করে ভালো মন্দ, উচিত অনুচিত বিবেচনা করিনি, কোনটা সাদা কোনটা কালো বিবেচনা করিনি, ন্যায় অন্যায় বিবেচনা করিনি, এবং তারপর উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো একটা চিন্তা থেকে চললাম, এটা অপরীক্ষিত জীবন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের 200 বছর পূর্তি উপলক্ষে আমরা আসলে দেখছি এমন একটা মানুষ, আশ্চর্য মানুষ শব্দটি বারবার বিশেষণটি উচ্চারণ করতে হচ্ছে, যে যিনি যে জীবন যাপন করেছিলেন তাকে তিনি কঠোরভাবে পরীক্ষা করে নিয়েছিলেন, তার উপযোগিতা, ইংরেজিতে যাকে এফিকেসি বলে। তো সক্রেটিসের বলা সেই কথাটা অপরীক্ষিত জীবন যাপনের যোগ্য নয়, বলুন
যুক্তিবাদের এর থেকে বড় ভিত্তি কিছু আছে? সারা জীবন ধরে তিনি যাই করেছেন এই সব কিছুর মধ্যেই যুক্তি। আরেকটা কথা একটু বলে নেওয়া ভালো এখনই, ভুলে যাওয়ার আগে, যে আমরা অনেক সময় বাধ্যত অনেক কিছু করি, খুব ভালো কাজই করি, ভাবাদর্শগতভাবে যা যথার্থ তাই করি, কিন্তু অনেক সময় দেখা যায় ব্যক্তিগত জীবনে যখন আসে তখন আমরা বাইরে আপাতভাবে সমাজে যা আচরণ করছি, যখন প্রাইভেট লাইফের কথা আসে সেভাবে আচরণ করছি না। অর্থাৎ আমাদের পাবলিক স্ফিয়ার অ্যান্ড প্রাইভেট স্ফিয়ার, একটু ইংরেজি করে বলছি, কিছু মনে করবেন না, এই পাবলিক স্ফিয়ার এবং প্রাইভেট স্ফিয়ারের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব থেকেই যায়। বিদ্যাসাগরের সেটা ছিল না। যদি তাই না হবে তাহলে তার একমাত্র পুত্র নারায়ণচন্দ্র, যিনি অবশ্যই বিধবা বিবাহ করেছিলেন, কিন্তু এটাই তো একমাত্র মাপকাঠি ছিল না তার কাছে। তিনি জীবনে চলার পথে আরও কিছু কি করতে হবে এবং কি করতে হবে না, অর্থাৎ ইংরেজিতে করে বললে ডুজ অ্যান্ড ডোন্টস, এগুলো করো, এইগুলো করো না, এই ব্যাপারে তার নিজের ধারণাও খুব সুসংহত ছিল, সুসমঞ্জস ছিল, এবং তিনি চাইতেন তার যারা আপনজন তারা সেই পথে চলুক। নারায়ণচন্দ্র সেদিকে চলেননি। এই জন্য তার বিখ্যাত যে উইল, যেটা বিনয় ঘোষের বইতেও আছে, অন্যত্রও আছে, আপনারা পড়ে দেখবেন, কাকে কত টাকা দেওয়া হবে তার মৃত্যুর পরে সব আছে। তাতে তার বৈবাহিকা মহাশয়া, অর্থাৎ কিনা নারায়ণচন্দ্রের শাশুড়ি, তার কথা উল্লেখ আছে, এবং তার পুত্রবধূ, তার কথাও আছে। কিন্তু নারায়ণচন্দ্র সম্পর্কে তিনি কঠোর ভাষায় লিখে গেছেন, সে চরিত্রহীন এবং সে আমার অনুপযুক্ত পুত্র, অতএব তাকে আমি ত্যায্য করলাম। এই যে ভাঙবেন তবু মচকাবেন না, কিসের জন্য? অনেকে বলেছেন, স্বয়ং বিনয় ঘোষও বলেছেন, একগুঁয়ে প্রকৃতির মানুষ ছিলেন। তার একগুঁয়েমির জন্য ছেলেবেলায় বাবার হাতে প্রচুর মারধর খেয়েছেন। এত মার খেয়েছেন, সবটা ন্যায্য ছিলও না। তিনি যাদের বাড়িতে ভাড়াটে থাকতেন বড় বাজারে, সিংহ পরিবারে, তারা ছুটে আসতো, ছেলেটাকে কি মেরে ফেলবে, ব্রহ্মহত্যা হবে আমার বাড়িতে। তখন তিনি ক্ষান্ত হতেন, ঠাকুরদাস তাঁর বাবা। তো এই একগুঁয়ে মানুষটি যদি শুধু তার একগুঁয়েমি দেখি তাহলে কিন্তু হবে না। যে যুক্তিবাদ এটা বলে দেয় যে তুমি প্রাইভেট স্ফিয়ারে যেরকম থাকবে পাবলিক স্ফিয়ারেও সেরকম থাকবে, সেই মানুষটি এর কাছে কোনো দিনই নতি স্বীকার করেননি। যে ভগবতী দেবী, তার মা, গল্পটা হয়তো সত্যি না, দামোদর নদ তিনি পেরিয়ে গেছিলেন কিনা, আমরা সব বাঙালিরা মিথ তৈরি করতে খুব পছন্দ করি, তো হয়তো এটা মিথ, কিন্তু মিথের পেছনে একটু সত্য থাকে, একটু অন্যভাবে, রূপকের মতো করে। তার মার প্রতি তার ভালোবাসা ফলাও করে বলবার মতোই বটে, কিন্তু আমি সে কথাও বলছি না। একেবারে শেষ দিকে তার ইচ্ছার বিরুদ্ধে তার পরিবারবর্গ যারা বীরসিংহ গ্রামে থাকতেন, তারা কিছু আচরণ করেছিলেন। এর মধ্যে একটা বিবাহের ব্যাপারও ছিল, যে নিষেধ করেছিলেন, তারা শুনেননি। কিন্তু এই যে মানুষটি, একবজ্ঞা মানুষটি, একবজ্ঞা কেন? কারণ তিনি যুক্তিকে অনমনীয় মনে করেন। যুক্তির জন্যে তিনি সব কিছুই ছাড়তে রাজি। সেই মানুষটি তার মায়ের, এত প্রিয় মায়ের মুখ দর্শনও করেননি, জানেন। অথচ বীরসিংহ গ্রামে না গিয়েও একেবারে শেষ দিকে, মৃত্যুর কয়েক বছর আগে, তার মায়ের নামে মেয়েদের জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। মানে তার যুক্তিবোধ, মানবতাবোধ যেটা তাকে বলে যেটা করো, তিনি করেছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে কোথাও কোনো অনন্যের জায়গা, অসামঞ্জস্যের জায়গা তিনি রাখেননি।
এটা গেল একটা দিকের কথা, কিন্তু এটা তো নিশ্চয়ই বিদ্যাসাগরকে বিদ্যাসাগর করেনি। তাহলে এই যে দীপক শুরুতে বলল না, যে এমন একটা সময়ে তিনি আবির্ভূত হয়েছিলেন যখন আমাদের জীবন থেকে সমস্ত যুক্তি বিসর্জিত হয়ে গিয়েছিল। কেন বলুন তো? কারণ আমাদের পণ্ডিতেরা যাই বলুন, যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হলো 1800 সালে, আর তার পরের বছর 1801 সালে আধুনিক যুগের সূত্রপাত হয়ে গেল, এত সহজ নয় সব। আমি জানি এখানে গণনাট্যের যারা অনুসারী তাদের সামনে কথা বলছি, আপনারা তো দ্বন্দ্বমূলক বস্তুবাদে বিশ্বাস করেন, তো সেই দ্বন্দ্বমূলক বস্তুবাদ নিয়ে আমি কিছু কথা বলবো না, আমি তার যোগ্যও নই। আমি যেভাবে বুঝেছি সেটা সেইভাবে বলি। আমাদের এই যুগ নির্ণয় সম্পর্কে এমন কখনোই হয় না, এটা কথার কথা বলছি, যে গতকাল পর্যন্ত একটা যুগ শেষ হয়ে গেল আর তার পরের দিন রাত পোহালেই আমরা একটা অন্য যুগে এসে পৌঁছলাম। আমাদের বাঙালি জীবনে, আমি বাঙালির কথাই বলছি, কারণ বিদ্যাসাগর আমার কাছে বাঙালি জাতির ব্যক্তিত্বের শ্রেষ্ঠ প্রতীক। সেই জন্য আমি বহু জায়গায় বলি যে আমাদের রাষ্ট্রীয় একটা শিক্ষক দিবস থাকুক 5 সেপ্টেম্বর, কিন্তু বাঙালি জাতির যদি কোনো জাতীয় শিক্ষক দিবস হতে হয় তাহলে একমাত্র সেটা হতে পারে 26শে সেপ্টেম্বর। প্রকৃতপক্ষে এই নিয়ে আমাদের একটু তৎপর হওয়া উচিত। যাই হোক, যে কথা বলছিলাম, রাতারাতি তো মধ্যযুগের অবসান হয় না। তো মধ্যযুগ মানে কি বলুন তো? এক কথায় তো বলা মুশকিল, এটা নিয়ে কত মহাজন কত কিছু লিখে গেছেন। আমি শুধু আমার শ্রোতাদের, দর্শকদের বোঝার সুবিধের জন্যে 2-4টে কথা বলছি। মধ্যযুগ মানে এক কথায় যেখানে জীবন জগৎ বোধ কোনো কিছুর কেন্দ্রে মানুষ নয়, মানুষ তাহলে কি? মানুষ হচ্ছে গ্রহিতা। মানুষের দাতাকে কোনো এক অলৌকিক শক্তিসম্পন্ন কোনো দেবতা বা দেবতা তুল্য কোনো এক ব্যক্তিত্ব, যাকে কোনো নিয়মের বাঁধনে বাঁধা যায় না। আর কি? মধ্যযুগ মানে মূলত হচ্ছে সামন্ত যুগ। সামন্ত যুগের একটা আর্থরাজনৈতিক বিশ্লেষণ আছে, একটা সাংস্কৃতিক সমাজতত্ত্বগত বিশ্লেষণও আছে। আমি সাংস্কৃতিক সমাজতত্ত্বগত বিশ্লেষণের 2-4টে কথা বলব। সামন্ত যুগ, মধ্যযুগ তাকেই বলি, যেটা তো মানবকেন্দ্রিক নয়, বোঝা গেল 1 নম্বর। এবং তাতে যুক্তির স্থান সামান্যই। কিসের স্থান আছে? যে তথাকথিত পরম্পরা, আমি তথাকথিত শব্দটা জেনে শুনেই ব্যবহার করলাম। পরম্পরা, সেই পরম্পরা যা আমাদের শেখায় কানে হাত না দিয়েও চিলের পেছনে দৌড়ানো যায়, এর নামই হচ্ছে পরম্পরা। তার মানে এটা সংস্কৃত শ্লোক বলি, আপনাদের আশা করি মাঝে মাঝে হঠাৎ একটু সংস্কৃত শুনলে খুব একটা আপত্তি হবে না। তাতস্য জলয়মিতি ব্রুবাণাঃ খারং জলং কাপুরুষা পিবন্তি। এর বাংলা হচ্ছে এইরকম। এটা আমার ঠাকুরদা বা তার বাবার আমলের তৈরি কুয়ো। যে কুয়োর জল দূষিত হয়ে গেছে, কিন্তু সেই দূষিত কুয়োর জলই আমি পান করব, অন্য কোনো সুপেয় জলের সন্ধান করব না, কারণ এ আমার ঠাকুরদার আমলের জল, ঠাকুরদার আমলের জল। এখানে যুক্তি আছে? নেই। এখানে যা আছে
অন্ধেনৈব নিয়মানা যথান্ধা, এটা উপনিষদের কথা। এক অন্ধ পথ দেখাচ্ছে আরেক অন্ধকে। যেখানে মনের ভেতরের যে যুক্তিবাদী মানসিকতা, তাকে ঘুম পাড়িয়ে রাখা হয় চিরকালের জন্য। এটা হচ্ছে দ্বিতীয় কথা। তাহলে পরম্পরার নামে বাকি সব কিছু বিসর্জন দেওয়া চলে। তৃতীয়ত, যেখানে নারীর কোনো স্থানই নেই, না স্থান নেই তা নয়, রাধুনী হিসেবে স্থান আছে। যত পারো পুত্র সন্তানের জননী হিসেবে দারুণ স্থান আছে। কারণ আশীর্বাদ তো হাজার হাজার বছর ধরে এটাই দেওয়া হতো যে পুত্র সন্তানের জননী হও, শতপুত্রের জননী হও। কেউ বলেনি যে কন্যার জননী হও। কন্যা হওয়াটা বড় আপদ হিসেবে বিবেচিত হতো। মনে রাখতে হবে যে বিদ্যাসাগর কেন, যে কোনো ব্যক্তি, তিনি বিদ্যাসাগরের মতো মহান হন বা না হন, তাকে কিন্তু বিবেচনা করতে হবে দান্দিক পদ্ধতিতে, অর্থাৎ তার সময় এবং সমাজ সম্পর্কিত যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্য সম্পর্কে মনোযোগী থেকে। আমাদের ভুললে চলবে না যে 18 শতকের শেষ দিকেই এই বিকট সতীদাহ প্রথা চলছিল। একটি মানবীকে বিনা কারণে তার স্বামীর সঙ্গে স্বর্গে পাঠানোর জন্যে তাকে ধরে বেঁধে চিতায় তুলে দেওয়া হতো, আর চারদিকে তার কান্না যাতে বন্ধ হয়ে যায়। রামমোহন রায় আপনারা পড়েছেন, আপনারা জানেন, জোরসে ঢাক ঢোল বাজানো হতো আর কাঁসর ঘণ্টা বাজানো হতো, আর সেই অভাগা মেয়েটিকে আফিং খাইয়ে বা অন্য কিছু উপায়ে তাকে কার্যত অর্ধচেতন করে চিতাসজ্জায় তুলে দেওয়া হতো। এই তো ছিল আমাদের সমাজ। আমাদের সমাজ তো এই ছিল, মেয়ে সন্তান হলে গঙ্গাসাগরে গিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। কারণ কন্যা হওয়া মানে ভীষণ বিপদ। সেই সমাজের পরিপ্রেক্ষিতটা মাথায় রাখতে হবে আমাদের। এবং যেখানে আমরা আরও জানি, ব্যক্তিত্ব তো সেখানে জন্ম নিতে পারে না। নারীর স্থানও বুঝে নিলেন, শুধু যবনিকার অন্তরালে নয়, নারীর স্থান আসলে আদপে নেই কোথাও। তো এই যে এদের প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের যে কান্নার শব্দ, কারুর কানে কি ঢুকেছিল? একজনের কানে ঢুকেছিল, বিদ্যাসাগরের আগে। তিনি রাজা রামমোহন রায়। তাই তো তিনি সতীদাহ প্রথা রোধ করার জন্য করেছিলেন। এবং এরা সবসময় নিজের সময় থেকে এগিয়ে থাকেন। বিদ্যাসাগর মশাইও তাই, নিজের সময় থেকে আমাদের বিপুল ভাগ্যে অনেকখানি এগিয়েছিলেন। আচ্ছা বলুন, আজও কি এই নিয়মের ব্যতিক্রম ঘটেছে? আজকেও কি আমাদের মধ্যে যারা তার সময় থেকে অনেকখানি এগিয়ে থাকে, তাদের আমরা পাগল বলি না? তাদের আমরা নানা বিশেষণে আপ্যায়িত করি না? তাদের আমরা ভুল বুঝি না? বুঝি। কিন্তু থাক এই কথাটাও। তাহলে বিদ্যাসাগর মশাই জানতেন যে মধ্যযুগ, তার সময় তো আর এইসব সাহিত্যের ইতিহাস লেখা হয়নি। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে ভালো কাজ করেছে, ঠিক আছে, কিন্তু এটা আমার বলবার বিষয় নয় আজ, যে তার মানে আমরা একটা আধুনিক যুগে প্রবেশ করলাম। কখনো নয়। কারণ আমি একটু আগে বলেছি, সেটাকে আমি আবার একটু আপনাদের সুবিধের জন্য বলতে চাইছি। বিনা প্রশ্নে যে কিছুই গ্রহণ করে না, সেই হচ্ছে গিয়ে প্রকৃত আধুনিক। এই আধুনিকতাটা পোশাক দিয়ে নয়, আধুনিকতা বাহ্যিক আবরণ দিয়ে নয়, আধুনিকতাটা হচ্ছে চেতনা দিয়ে। যে চেতনা চিনিয়ে দেয় আপনি কোন পথে চলেছেন, বিদ্যাসাগরকে যেমন চিনিয়ে দিয়েছিল। রবীন্দ্রনাথেরই একটা অন্য প্রসঙ্গে বলা একটি কথাকে উদ্ধৃত করে বলতে পারি যে
যাত্রীর মশাল চাই, রাত্রির তিমির হানিবারে। ঘোর রাতের অন্ধকার, সেটাকে যদি কাটিয়ে উঠতে হয়, তাহলে যে যাত্রী অগ্রণী যাত্রী, তার হাতে অন্ধকার ভেদ করার জন্য মশাল থাকতে হয়। বিদ্যাসাগরের মশাইয়ের হাতে সেই মশালটুকু ছিল। কিসের মশাল? যুক্তির মশাল, যা সত্য থেকে মিথ্যাকে আলাদা করে দেয়, যা পরম্পরার নামে মিথ্যা সংস্কারের অনুসরণ করতে প্ররোচিত করে না, বরং সেই অদম্য পৌরুষ, যেটা একটু আগে বলেছি রবীন্দ্রনাথের, সে অদম্য পৌরুষ শুধুমাত্র বিদ্যাসাগরীয় চটি সাহেব বেটাকে দেখানোর জন্য নয়, এটা ব্যক্তিত্বের একটা অভিজ্ঞান। সেই ব্যক্তিত্বের অভিজ্ঞান বিদ্যাসাগর মশাইয়ের ছিল, এবং যে জন্যে কেন তিনি বিধবা বিবাহের জন্য এমনভাবে প্রাণপণ করলেন এবং তার সমাজে তিনি একা হয়ে গেলেন। একা যদি নাই হবেন, তাহলে কলকাতা থেকে এত দূরে সাঁওতালদের মধ্যে তিনি কেন চলে যেতে হবে তাকে? আজ থেকে এখন বেশ কিছু বছর হলো, সম্ভবত 3 বছর আগে, ফেব্রুয়ারি 3.5 বছর হবে এখন, আমি আরও 2-1 জন আমরা সেই জায়গায় গেছিলাম যেখানে বেদনায় ক্ষোভে একাকী নিঃসঙ্গ বিদ্যাসাগর মশাই সাঁওতালদের মধ্যে সময় কাটিয়েছিলেন। এটা দেখে ওই জায়গায় গিয়ে 2টি অনুষ্ঠানে 2 দিন ধরে অংশ নিয়ে অনেক পাঠ আমি নিয়েছি বিদ্যাসাগরকে বোঝার জন্য। তো সেটা আর একটা অন্য প্রসঙ্গ থাকুক। যেটা আমি বলতে চাইছি যে বিদ্যাসাগর মশাই তো বেশ তো ছিলেন, আপনারা তো জানেন, তিনি ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম সেরেস্তাদার হিসেবে যোগ দেন। 4.5-5 বছর পরে তিনি চাকরি পান তখন যে সংস্কৃত কলেজ ছিল সেই সংস্কৃত কলেজে। তারপরে কিছুদিন আবার ফিরেও আসেন ওখানে। মাঝখানে একটু এলোমেলো ব্যাপার ছিল, এর কারণও তার ব্যক্তিত্ব, তার অদম্য ব্যক্তিত্ব। কিন্তু তিনি হার মানেননি এবং তিনি ঠিক করে নিয়েছিলেন যে অন্ধকার ঘেরা যে জায়গাটা, তার অন্ধকারটা দূর করতে হবে। তার কি দিয়ে করবেন? ওই যুক্তির মশাল দিয়ে করবেন। তিনি চারদিকে দেখতে পেয়েছিলেন অল্প বয়সে আমাদের বাঙালি মেয়েদের, বিশেষ করে উচ্চবর্ণীয় যারা, তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার কিছুদিন পরেই হয়তো হতভাগিনীর স্বামী মারা যায়, কারণ যার সঙ্গে বিয়ে হচ্ছে সে কার্যত ঘাটের মোড়া, বললে একটু মনে হয় গালাগাল দিচ্ছি, আসলে কার্যত তাই। বিদ্যাসাগর মশাইয়ের জীবনেও এরকম একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন। গল্প বলতে গেলে আমি অন্যদিকে চলে যাব, তাই আর এটা বললাম না, আপনারা জানেন, এটা আমি ধরে নিচ্ছি। কেন তিনি এই যে যুক্তিবাদ কোথায়, দেখুন তাকে বিয়ে করেছিল। অনেকে আমি দেখেছি, কেউ কেউ বলেছেন যে তিনি যথার্থ অর্থে নাকি আধুনিক ছিলেন না। কেন আধুনিক ছিলেন না? তাহলে এত শাস্ত্র কথা উদ্ধার করে, উদ্ধৃতি দিয়ে তিনি কেন এই বিধবা বিবাহ রদ করার জন্যে বইপত্র লিখলেন? আমরা একটা জিনিস ভুলে যাই, আমি একটু আগে বলেছি, একটা মানুষকে বিচার করতে হয় সবসময়ই তার সময় এবং সমাজের দ্বান্দ্বিক পরিসরে, তা না হলে ঠিক বিচার হয় না। তিনি যে সময়ে জন্মেছিলেন, সময়টা কীরকম, এটার জন্য একটা হিসেব আমি আপনাদের দিচ্ছি। যখন তিনি ওই দাখিল করলেন যে বিধবা বিবাহটা প্রচলিত হোক, তার পক্ষে কজন স্বাক্ষর করেছিলেন বলুন তো? কজন স্বাক্ষর করেছিলেন? এইগুলো তো পাওয়া যায় তথ্য, সামান্য 2-3 হাজার। আর বিপক্ষে সমস্ত তথাকথিত রক্ষণশীল সমাজপতিরা যেখানে ছিলেন, তার পক্ষে হাজার হাজার। তার মানে দেখা যাচ্ছে, আপনি যদি সত্যের পক্ষে থাকেন, যুক্তির পক্ষে থাকেন,
আপনি যদি আজকালকার হিসেবে ভোটে দাঁড়ান, ভোটে বিচ্ছিরিভাবে হাঁটবেন। আপনার যে কী যেন বলে আজকাল জামানত বাজেয়াপ্ত হওয়া, সেই বিদ্যাসাগর মশাইয়ের জামানত বাজেয়াপ্ত হতো, কিন্তু কই, তিনি তো পেছন ফিরে তাকাননি। হ্যাঁ, তার শত্রু প্রচুর ছিল। আপনারা তো জানেন, তাকে মারার জন্য কিছু জমিদার, ওই সমস্ত রক্ষণশীল অন্ধকারের প্রহরী, এরা লাঠিয়াল মোতায়েন করেছিল। কিন্তু আমি বলবো যে সত্যকে কখনো পরাভূত করা যায় না। যারা সত্যবাদী, যারা সময়ের থেকে এগিয়ে থাকে, কেননা সে তো তার যুক্তি দিয়ে দেখে, সে তো সংস্কার দিয়ে দেখে না। সে জানে যে মেয়েদের যে, এই কথাটা আমি এখনো বলিনি, একটু পরে বলছি, যে স্ত্রী শিক্ষা, মেয়েদের শিক্ষা, ওরই সর্বনাশ। কি সাংঘাতিক কথা! মেয়েদের যদি শেখাও, পড়াও, তাহলে ওরা কি হবে? ঈশ্বরচন্দ্র গুপ্ত মশাই পর্যন্ত, গুপ্ত কবি নামে পরিচিত সংবাদ প্রভাকরের সম্পাদক, তিনি বলেছিলেন মেয়েগুলো সব ABCD পড়ে বিবি সেজে গড়ের মাঠে হাওয়া খেতে যাবে। তো তিনি কোন পক্ষের লোক ছিলেন? একটা সময় ঠিক করে নিতেই হয় যে আমরা আলোর পক্ষে থাকব না অন্ধকারের পক্ষে। বিদ্যাসাগর মশাই ঠিক করে নিয়েছিলেন তিনি আলোর পক্ষে থাকবেন, যাই ঘটুক আলোর পক্ষেই রয়েছিলেন। তাই এই জন্য কুসংস্কারের সঙ্গে তিনি আপোষ করেননি। আজকে চারদিকে, আজকের সময়ের কথা চলে আসবে, আমরা একটু পরেই স্ত্রী শিক্ষার কথা ভাবার চেষ্টা করব। তো এই যে মেয়েদের পড়ালে কি হয়? মেয়েরা বিধবাও হতে পারে, এর থেকে বড় অভিশাপ আর কি আছে? বিধবাদের কি দশা হতো কিছু বছর আগেও আমরা দেখেছি। আমার দাদামশায়ের, মানে মায়ের বাবা, আমি একদম ছেলেবেলা থেকেই তাদের দেখেছি, তার দুই দিদি ছিলেন, দুজনেই বাল্য বিধবা। এই শব্দটি কিন্তু এখন আর 2020 সালে কেউ উচ্চারণই করতে পারবেন না, সামাজিক বাস্তব বদলে গেছে। আমি একজনকে ডাকতাম বর্দি, আরেকজনকে ডাকতাম ছুড়দি। দুজনেই, একজন আমার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার ঠিক আগে চলে গেলেন পৃথিবী ছেড়ে, আর আরেকজন মারা গেলেন আমি যখন ডিসি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, বিয়েতে। তো এটা আমার চোখের সামনে দেখা। তাদের নেওয়ার মতো, তাদের ছোট যে দিদি, মানে দাদুর ছোট দিদি, তার হয়তো একজন দেওর টেওর ছিল, তারা খবর রাখতো না। আর বর্দির তো কোনো খবরই নেই। এই সমস্ত অসংখ্য বর্দি ছুটদিরা ঘোরাফেরা করতেন আমাদের সমাজে। কিন্তু আমাদের কি হয়? আমরা তাকাই, কিন্তু দেখি না তো। বিদ্যাসাগর মশাই শুধু তাকাননি, দেখেছিলেন, মর্মে মর্মে অনুভব করেছিলেন তাদের বেদনা। এই জন্যে যখন তাদের বিবাহযোগ্য বয়স থাকে, তখন সংসার করা তো তার অধিকার। এই জন্যে একটা জড়োদ্গব সমাজের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। কি তাকে শক্তি জুগিয়েছিল? যুক্তিবাদ। আর ওই যে বিজ্ঞান চেতনা নিয়ে আমাকে বলেছেন, এখানে বিজ্ঞান চেতনা বলতে আমি যা বুঝেছি, এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জুলজি, বোটানির কথা বলা হচ্ছে না, অ্যাস্ট্রোনমির কথা বলা হচ্ছে না। বিজ্ঞান চেতনা আমার কাছে যুক্তিবাদেরই নামান্তর। কেন? বিজ্ঞান মানে বিশেষ রূপে জ্ঞান। আমি দার্শনিক প্রশ্নের অবতারণা করছি না, তাহলে বিষয়টা একটু জটিল হয়ে যাবে, এটা দরকার নেই। এপিস্টেমোলজিক্যাল এনকোয়ারি যাকে বলা হয়, একসময় এটা নিয়ে খুব আলোচনা হতো, এখনও যে হয় না তা নয়। তো সেই জ্ঞানের নানা অভিজ্ঞান আছে, তাকে চেনার নানা উপায় আছে, এই হচ্ছে অভিজ্ঞান। তো জ্ঞান কি? বিজ্ঞান কি? বিশেষ রূপে জ্ঞান মানে প্রণালীবদ্ধ জ্ঞান, মানে হচ্ছে সত্য থেকে মিথ্যাকে আলাদা করার জ্ঞান, যুক্তি থেকে কুযুক্তিকে আলাদা করার জ্ঞান, তথ্য থেকে সত্যকে আলাদা করার জ্ঞান। এবং আরও একটা জিনিস, যেটা তৃতীয় শব্দ, যেটা তখন উচ্চারিত হতো না, আমি ইদানিং করি, মাঝে মাঝে এখানে ওখানে বলিও, সত্যভ্রম। সত্য এবং মিথ্যা তো জানি, সত্যের উল্টো দিকে মিথ্যা। আরেকটা তৃতীয় জিনিস যা আছে আমরা জানি, এটা কি আমরা কখনো ভেবেছি?
সত্য যখন বিভ্রমের ছদ্মবেশ ধরে আসে, ইলিউশন হাইফেন এজ হাইফেন রিয়ালিটি, ইলিউশন এজ রিয়ালিটি হয়ে আসে, যখন সেটা আরও ডেঞ্জারাস, আরও বিপজ্জনক। বিদ্যাসাগর মশাইকে কি তার বিরুদ্ধেও লড়তে হয়নি? যারা তার বিপক্ষে, আমরা তো বিদ্যাসাগর মশাইয়ের লেখাই পড়ি না, বিশেষ করে বিধবা বিবাহ বড় কঠমটো লাগে, সংস্কৃত অমুক তমুক হেন তেন, কিন্তু যদি তার উল্টো দিকে যারা আছে সেও তো পাওয়া যায়। তারা কি লিখেছিল? কুযুক্তির বন্যা বইয়ে দিয়েছিল। অর্থাৎ বিজ্ঞান যদি হয় প্রণালীবদ্ধ চিন্তা, ঠিক তার উল্টো দিকে তাকে নিয়ে গিয়েছিল। দেখুন, এই যে বিজ্ঞান চিন্তা, সেটা কিন্তু জীববিদ্যার ও বিজ্ঞান আছে। বিদ্যাসাগর মশাই তো কোথাও বিজ্ঞান পড়েছেন বলে আমি জানি না, কিন্তু যদি খাঁটি কমন সেন্স কারোর থাকে, সে বিজ্ঞান বোধে দীক্ষিত হবেই হবে। আর বিজ্ঞান বোধে যে দীক্ষিত হয়, সে যুক্তি থেকেই তর্ক সাজাবে, তর্ক থেকেই সত্যে পৌঁছাবে। এটা হতেই হবে। তো জীববিজ্ঞানই তাকে শিখিয়েছিল মেয়েদের একটা বিশেষ বয়সের আগে তাদের বিবাহ যোগ্যতা হয় না, শারীরিক যোগ্যতাই তো আসল। আর গৌণত, যদিও সেটা পরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তার মানসিক যোগ্যতা। সেই জন্যে যেটা নিয়ে আমরা বিধবা বিবাহ নিয়ে 99.9% আলোচনা করি, কিন্তু তিনি যে বহু বিবাহের বিরুদ্ধে লড়েছিলেন, এটা আমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করি না। তিনি যে একেবারে শেষ দিকে একটা মেয়েদের একটা বিশেষ বয়স না হলে সহবাসে, অর্থাৎ স্বামীর পক্ষে তিনি একটা বাধা তৈরি করতে চেয়েছিলেন, ওটার পেছনে ওই একই বিজ্ঞান। ভাবতে পারেন, একজন পণ্ডিত, সত্যিকারের অর্থে পণ্ডিত, বানানো পণ্ডিত না, আমার আপনার মতো না, আপনাদের মতো না, আমার মতো। আপনারা তো সবাই পণ্ডিত, আমি একজন বলতে পারেন বানানো পণ্ডিত। হ্যাঁ, অনেকেই শব্দটা ব্যবহার করে তো। আচ্ছা যাক, ঠাট্টা থাক। আসল কোথাও যেটা বলতে চাইছি আমি, সেটা হচ্ছে এই যে তিনি বুঝেছিলেন যে মেয়েরা সন্তান ধারণের উপযোগী হয় না, বা সন্তান ধারণের আগে যে স্বামী সংসর্গ, সেটার জন্য উপযুক্ত হয় না। এটা ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে। কতটা বাস্তববোধ থাকলে, কতটা জীববিদ্যার, যেটাকে বিজ্ঞানের অন্তর্গত, এবং মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা থাকলে তবে এইরকম একটা জায়গায় দাঁড়ানো যায়। বিদ্যাসাগর মশাই তো দাঁড়িয়েছিলেন। কারণ আমরা বিদ্যাসাগর মশাইকে আমরা দেখেছি, কি দেখেছি, আমি যে গল্পটা আপনাদের বললাম না, আপনারা জানেন বলে, তার সেই এক গুরুমশাই বিয়ে করে ফেলেছিলেন নিতান্ত একটি বালিকাকে, আর তাকে রান্না খেতে নিমন্ত্রণ করেছিলেন, তিনি কেঁদেই ভাসিয়ে দিতেন। বিদ্যাসাগর মশাইয়ের হৃদয় তো ছিল বাঙালি মায়ের মতো, শুনেছেন তো, আমিও একটু আগে বললাম। তো এই মানুষটি, তিনি কি দেখেছিলেন? 6 বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়, 8 বছর বয়সে বিয়ে দেওয়া হয়। এবার আমি আপনাদের আমার নিজের কানে শোনা, দেখা তো প্রশ্ন ওঠে না, আমি এটা গল্প বলি। আমি মনে হয় যে আমি যখন শুনেছিলাম শিউরে উঠেছিলাম। আমার বাড়ি থেকে বেশি দূরে না, কাছেই। হ্যাঁ, অনেকে চিনতে পারেন হয়তো নাম বললে, যুগমায়া চক্রবর্তী। তাকে আমি মামনি বলতাম। তিনি আমাকে, তার তো সন্তান ছিল না, সে অনেক গল্প, তো আমাকে সন্তানের মতোই স্নেহ করতেন। শুধু তাই না, সন্তান বলেই মনে করতেন। তো তার যে বাবা, তাকে আমি নগেন্দ্রনাথ ভট্টাচার্য মশাই, তাকে দাদু বলে ডাকতাম, আমার সঙ্গে নানা ঠাট্টা ইত্যাদি করতেন। তার মুখে শোনা একটা গল্প বলি আপনাদের। এটা আমরা তো সব শ্রীহট্টীয় বংশজাত, অধিকাংশ এইখানে যারা আছি। কি ছিল সমাজ ভাবুন, আজ থেকে 100 বছর আগে। দাদু যখন বলছেন তখন তিনি নিতান্তই ছোট। যে তাদেরই আত্মীয় স্বজনদের মধ্যে একজনের বিয়ে হয়েছিল 4 বছর বয়সের একটি মেয়ে। 4 বছরের বয়সের একটি মেয়েকে একটি পূর্ণ যুবক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। তারপরে বিয়ের পরে কি হয় আমাদের ওখানে? এটা কালরাত্রি হয় এবং তারপরে চতুর্থ মঙ্গল।
তো তখন তো আর আজকের মতন তো আর ওই উড়ে ঠাকুরকে ইয়ে দেওয়া আর গিয়ে এখানে ওখানে গিয়ে পাত পেরে খাওয়া এটা তো ছিল না। বিরাট বিরাট পুকুর ছিল, তো পুকুরে জাল ফেলা হয়েছে। তো সেই মেয়েটি, ওর যে 4 বছরের বালিকা, কি বলবো, বালিকাও না, শিশু, সে ঘুমিয়েছে। এরপরে হঠাৎ চারদিকে হই হই হই, আমাদের এখনও আমরা করি, মাছ পড়েছে, মাছ পড়েছে, বড় বড় মাছ পড়েছে, সবাই দৌড়ে যাচ্ছে। তো তাকে তো স্বাভাবিকত একটা ছোট্ট শাড়ি, পুতুলের শাড়ি বোধহয় হবে, তো সেটা এনে পরিয়ে দেওয়া হয়েছে। তো দাদু গল্প করছিলেন নগেন্দ্রনাথ ভট্টাচার্য মশাই। তো সে শাড়ি সামলাতে পারে না, শাড়ি ফাড়ি সব ফেলে দিয়ে তারপরে পুকুর পাড়ে গিয়ে সেও হাজির, পুরো নগ্ন। এটা দেখে এখানে তো তার শ্বশুরের থেকে আরও বড় ভাসুর, এরা চারদিকে সবাই মুখ ঢুকে বলছে, ওরে বউকে নিয়ে যা, বউকে নিয়ে যা। আমি প্রথম শুনেছিলাম, শুনে হেসেছিলাম, তারপরে আমার হাসি থেমে গিয়েছিল। তখনই দাদুরই গল্প শুনে মনে হয়েছিল এর চেয়ে বিভৎস গল্প আর কি হতে পারে? কিছু হতে পারে? একটা অন্ধকারের জরৎগব সমাজ। তো সেই সমাজকে কৌশলে যে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, এই খবর রাখেন কি? নিশ্চয়ই আপনারা গণনাট্যের সঙ্গে সম্পৃক্ত, আপনারা রাখবেন, অনেকেই হয়তো আমরা রাখি না। প্রকাশ্যে সেই সতীদাহ আবার হোক, এটা বলে রাজস্থানের কোনো একটা বিশেষ দলের নেতা কিংবা নেত্রী হবে, এইসব কথা বলছে প্রকাশ্যে, বোধহয় বছরখানেক আগে। এবং কয়েক মাস আগে শুনলাম যে জহরব্রতের গল্প শুনেছেন, সব মেয়েরা নিজেদের ইজ্জত রক্ষা করার জন্যে আগুনে ঝাঁপ দিয়ে মরত, একটা বিভৎস মধ্যযুগীয় প্রথা। সেই মধ্যযুগীয় প্রথা মেয়েদের দোষ দেবেন না, মেয়েদের দোষ দেবেন না, কারণ তাদের মগজ ধুলাই হয়ে গিয়েছিল। তখনকার যে জরৎগব সমাজ, যুক্তিহীন সমাজ, বিজ্ঞান চেতনাহীন সমাজ তাদের মগজ ধুলাই করে রেখেছিল। এটা কি আমরা জানি? আবার জহরব্রতের পক্ষে কথা বলা হচ্ছে। এখনও কেন নির্ভয়াদের ঘটনা ঘটে? নির্ভয়াকে নিয়ে অনেক হইচই হয়েছে, আরও কত নির্ভয়া চারদিকে আছে। অনেকে ভয়ে বলতে পারে না, লোকলজ্জায় এবং ভয়ে, কারণ চারদিকে গুন্ডাদের বিভীষিকাময় রাজত্ব। কার কাছে গিয়ে আপনি চাইবেন বিচার? বিচারালয়ে কি বিচার দেওয়া হয় না? বিচারালয়কে কেনা হয়ে গেছে। এই খবর জানেন? এই যে কিছুদিন আগে ঘটা করে আমাদের যে জাতীয় শিক্ষানীতিটা চাপানো হয়েছে, এটা খবর রাখেন? মেয়েদের 64 কলা চাপিয়ে দেওয়া হচ্ছে। 64 কলা বললে কি মনে হয়? এরা এত মিথ্যাবাদী আর চতুর। সেইখানে আমার এটা পড়া আছে, বারবার করে পড়েছি, এটা নিয়ে ভাবছিও কিছু। যাই হোক, সেটা অন্য কথা। মনে হচ্ছে মেয়েদের 64 কলা শেখানো হোক, কারণ মেয়েদের তো ওরা জানে পুরুষের মন রঞ্জন করার মতো একটা উপকরণ ছাড়া আর কিছু না, একটা যন্ত্রের পুতুল শুধু। এবং অনেকেই ইতিমধ্যে বলতে শুরু করেছেন, কোনো এক বিচারক বলতে ঘেন্না লাগে, তিনি বলেছেন যে মেয়েদের স্থান হচ্ছে হেঁসেলে। আজ থেকে বেশি বছর আগে নয়, আমি যখন তরুণ ছিলাম, আমিও তো তরুণ ছিলাম নাকি, তো সেই সময় মেয়েদের কিন্তু ব্যাংকে দেখা যেত না, মেয়েদের ব্যাংকের চাকরির জন্য যোগ্য মনে করা হতো না। তারপর মেয়েরা তাদের ঠাঁই নিয়েছেন, সর্বত্রই আছেন তারা। কল্পনা চাওলা তো আমাদের ভারতেরই মেয়ে ছিল, যদিও সে প্রাণ বিসর্জন দিয়েছিল, সে তো অন্য ব্যাপার, ওই অ্যাপোলোর সেই দুর্ঘটনাটা। সে যাই হোক, তো আজকে এটা কি জানেন যে এই সমস্ত ক্ষেত্র প্রস্তুত হচ্ছে আমাদের পৃথিবীকে মধ্যযুগে বিজ্ঞান চেতনাহীন মহারৌরব যে অন্ধকার। আমি অবশ্য নিজেকে হিন্দু মুসলমান পরিচয় দিই না, আমার পরিচয় এটা যথেষ্ট যে আমি বাঙালির কোনো হিন্দু মুসলমান হয় এটা আমি বিশ্বাস করি না, সর্বত্র এটাই আমি তারস্বরে বলে থাকি, এখনও বলছি। তো সেইখানে আমাদের সেই যুগে যখন ফিরিয়ে আনা হচ্ছে, বলুন তো 200 বছর পরে একজনের জন্মদিন আমরা কেন কাল পালন করতে যাচ্ছি? আজই বা কেন কথা বলছি আমরা? অনেক জায়গায় তো আলাপ হচ্ছে, খুব ভালো কথা, কারণ তাকে একবার কলেজ স্কোয়ারে তার মুন্ড চূর্ণ হয়েছিল, আরেকবার কিছুদিন আগে রাজনৈতিক ফড়েরা, দালালেরা তার মূর্তি চূর্ণ করেছে কলকাতায় তারই নামে তৈরি কলেজে। তার মানে কি?
এই আক্রমণটা খুব প্রতীকী আক্রমণ। এই প্রতীকী আক্রমণটা হতে থাকবে মেয়েদের উপর, বিশেষ করে মেয়েদের চাকরি থেকে বঞ্চিত করতে চায় যে অপশক্তি, যে দানবিক এবং পৈশাচিক শক্তি, তারা উঠে পড়ে লেগেছে এবং তাদের জন্যেই এই তথাকথিত 64 কলা আমদানি করা হচ্ছে। এটা বাৎসায়নের কামসূত্রকে মনে করিয়ে দিচ্ছি, কিন্তু আপনি পড়ুন 11.1 তাদের ওই জাতীয় শিক্ষানীতি, দেখবেন সেখানে মিথ্যে করে কাদম্বরীর কথা বলা হচ্ছে। আরে 64 কলার কথা তো এখানে ওখানে, শুধু কাদম্বরী কেন, আরও অনেকেই বলেছে, কিন্তু মূল কোন জায়গায় আছে? বাৎসায়নের কামসূত্রে। তাহলে অনুষঙ্গটা বুঝতে পারছেন? যারা মেয়েদের অর্থাৎ নারীকে নরের ভোগের উপযুক্ত ছাড়া অন্য কিছু কারণে তাদের কল্পনা করে না, যারা মুখে নানা কথা বলে, লীলাবতী গার্গীদের কথা আমাদের ভুলিয়ে দিতে চায়, তাদেরই একটা ভীষণ বড় চক্রান্ত বিদ্যাসাগর মশাইকেও ভুলিয়ে দেওয়া। কিন্তু বিদ্যাসাগর মশাই, আমরা যেটা করতে ভরসা পাই না, সাহস করে উঠতে পারি না, আমরা বুক ঠুকে বলতে পারি না, যা মিথ্যা তা মিথ্যাই, যা অবৈজ্ঞানিক তা অবৈজ্ঞানিকই, এই মানুষটার ছিল। কিন্তু তিনি তো ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের ছেলে, নিতান্ত এক টুলে পড়া একজন বামুনের পো, অসাধারণ মেধাবী, এটা ঠিক। তারপর ভাগ্যক্রমে কলকাতায় এলেন এবং জীবন মন্থন করে তিনি প্রতিষ্ঠিত করে গেলেন যুক্তিবাদকে। কিন্তু ওই যে নজরুল ইসলামের যে কবিতাটা আছে অন্য প্রসঙ্গে, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হজরত, এটা বিদ্যাসাগর সম্পর্কেও তো বলতে ইচ্ছে করে। তার বাণীকে কি আমরা সত্যি গ্রহণ করেছি? আমরা কি তার তাৎপর্য কখনো ভেবে দেখেছি? কি তাৎপর্য তার কথাবার্তার? আমরা, আমাদের দোষের শেষ নেই, কিন্তু না, আত্মগ্লানি দিয়ে কিছু কাজ হবে না। বরং বিদ্যাসাগর মশাইয়ের সেই বিশল্যকরণীর মতো যে জীবন কথা, সেই জীবন কথাতেই ফিরে যাই। ভাবতে পারেন যে একজন সত্যিকারের অর্থে সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, জ্যোতিষ, ন্যায়, বেদান্ত, সাংখ্য ইত্যাদি পড়া একটা মানুষ প্রকাশ্যে বলছেন বেদান্ত একটা মিথ্যাশাস্ত্র। তার মাথাটা হয়তো তখনই ধর থেকে নামিয়ে দিত, কারণ বিপক্ষে যারা ছিল তাদের সংখ্যায় তাদের শক্তি চিরকালই অনেক বড়। কিন্তু কই, তিনি তো যা বলেছেন তার পেছনে অনেক কারণ ছিল। হ্যাঁ, কেন বেদান্তকে মিথ্যাশাস্ত্র বলেছেন সেটাকে সরাসরি এইভাবে বোঝানো যাবে না, কিন্তু এই আলোচনায় আমি যাব না, কারণ এটা নেতান্তই বিদ্যায়তনিক আলোচনা, আজকের আলোচনায় সেটা মানাবে না। কিন্তু এটা আমি দেখতে চাইছি তিনি কেন বলেছেন সেটা নয়, তিনি যেটা বলছেন এর পেছনে ছিল যুক্তিবাদের উপর নির্ভরতা, ছিল, আমি বারবার করে বলছি, সিস্টেমেটিক থট। এটার নামই প্রণালীবদ্ধ চিন্তা, এর নামই হচ্ছে বিজ্ঞান চেতনা। এইটা দিয়ে তিনি নতুন একটা সমাজ গড়ে তুলতে চাইছিলেন। কিন্তু আমরা তো জীবনের শেষ 33টি বছর যে তিনি এত নিঃসঙ্গভাবে কাটালেন, তখন আমাদের যারা পূর্বপুরুষ, যারা তার সময়ে ছিলেন, তার অনুজেরা ছিলেন, তারা খুব একটা ভাবেননি। আরেকটি কথা বলবো, একটু তথ্য ঘাঁটলেই পেয়ে যাবেন। এত বড় মাপের একজন মানুষ, আমি মনে করি, আমি বলা উচিত না, আমরা সবাই মনে করি যে এত বড় মাপের একজন বাঙালি, একজন মানুষ আমাদের পৃথিবীতে খুব একটা আসেননি। রবীন্দ্রনাথকে সালাম জানিয়েও বলছি, নেতাজি সুভাষকে সালাম জানিয়েও বলছি, শেখ মুজিবুর রহমানকে সালাম জানিয়েও বলছি, তার সময়ের
সমাজের প্রেক্ষিতে দ্বান্দ্বিক অভিঘাতটাকে বিবেচনা করে তাকে আমরা যেখানে রাখতে চাই, আমরা যে শুধু রাখিনি তা নয়, তার কয়েক বছর পরে ঘটা করে একটা স্মরণ সভা হয়েছিল। সেই স্মরণ সভায় তৎকালীন বাঙালিরা, কৃতবিদ্য বাঙালিরা সবাই যোগ দিয়েছিলেন। এবং একটা খবর দিচ্ছি আপনাদের, না হলে এইটা শুধু বলার কোনো মানে হয় না আজকে। এবং তারা সবাই ঠিক করেছিলেন বিদ্যাসাগরের স্মারক একটি তৈরি করা হবে। বলুন তো, হয়েছিল? হয়নি, কিছুই হয়নি। আমি পাপ পুণ্যে বিশ্বাস করি না, কিন্তু এইটুকু বলতে পারি, এটা আমার কথা না, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা ঐতিহাসিক উপন্যাস থেকে আমার মাথায় চলে এলো এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, যে মহাকালের যে হিসেব রক্ষক আছে, সেই মহাকালের হিসেব রক্ষকের, আমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভাষা ব্যবহার করে বলছি, এটা কোথায় পাবেন জানেন, আমি সেটাও বলে দিচ্ছি, এবং কোন প্রসঙ্গে আছে সেটাও বলে দিচ্ছি। আপনি তুমি সন্ধ্যার মেঘ বলে যে তার ভীষণ রোমান্টিক উপন্যাসটা, সেইখানে পেয়ে যাবেন রোমান্টিক রোমান্স, ঐতিহাসিক ইতিহাস মিশ্রিত বিগ্রহপাল এবং যৌবনশ্রীর দারুণ প্রেমের গল্প। তো সেইখানে দেখা যায় একটা জায়গায় জোর করে ঘোড়া কেড়ে নিচ্ছে গাঙ্গেয়রাজ, যে পরে যৌবনশ্রী বাবা অর্থাৎ কিনা বিগ্রহপালের শ্বশুর হয়েছিল, এবং সেই প্রসঙ্গে বলেছিলেন বিনা পয়সায় কেড়ে নিয়ে গেছে, দাম বেশি চেয়েছিল বলে যে মহাকালের অক্ষিপটলে, একটু পুরনো বাংলা ব্যবহার করতেন তিনি, কালো কালির দাগ পড়িয়ে আছে, হিসেব সবাইকে মিটিয়ে যেতে হবে। বিদ্যাসাগর মশাই তো এসবের ধার ধারেননি, যে কে তার মৃত্যুর দেহাবসানের পরে কোনো একটা লোক আছে কিনা, আমার ধারণা তার মতো মানুষ এইসবে বিশ্বাসও করতেন না। তিনি চাঁদবাকপন্থী ছিলেন তাও আমি বলছি না, যে ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুতঃ, দেহ যখন একবার পুড়ে ছাই হয়ে যায় তার ফিরে আসে না। কিন্তু বিদ্যাসাগর মশাইকে আমরা যে বাস্তববাদী, যুক্তিবাদী, আদর্শবাদী, বিজ্ঞান চেতনাবাদী হিসেবে রাখি, স্বপ্নদ্রষ্টা একটা মানুষ। সেই স্বপ্ন শুধু আবেগের উপর প্রতিষ্ঠিত নয়, যুক্তির উপর প্রতিষ্ঠিত। সেই যুক্তি যা প্রণালীবদ্ধ চিন্তার সারাৎসার দিয়ে নির্মিত, নির্যাস দিয়ে নির্মিত। তার কাছে আমাদের কী চাওয়ার আছে আজকে? আমি একটুখানি ইশারা করলাম আপনাদের। এই জন্য আমরা বিদ্যাসাগরকে স্মরণ করব, যে তিনি যদি মেয়েদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য এত কিছু করে থাকেন, তাদের পূর্ণ ব্যক্তিত্ব গড়ে উঠুক, এই জন্যে তিনি যদি চেষ্টা করে থাকেন, তাহলে এর চেয়ে বড় আর কি সত্য হতে পারে? সত্য নিয়ে আমি কোনো দার্শনিক কথা বলবো না, এইখানে বলা যেত। আরেকটা কথা বলি আমি, যে একটা পৃথিবী বিখ্যাত এক তাত্ত্বিক, তার লেখা একটা বই, নাম হচ্ছে দ্য ট্রুথ অফ হিস্ট্রি, ইতিহাসের সত্য। এটা যতটা দার্শনিক চিন্তার বিষয়, ততদিকই কিন্তু ইতিহাসেরও বিষয়, এবং ততটাই সমাজতত্ত্বেরও বিষয়। এবং আমরা জানি প্লেখানবের কথা, তো এখানে গণনাট্যেরা আছেন বলে আমি ভরসা করে বলছি, ইতিহাসে ব্যক্তির স্থান কি, এটাকে দ্বান্দ্বিক পদ্ধতিতে কি করে নির্ণয় করতে হয়, সেটা আপনারা তো অনেকে পড়ে থাকবেন। আমি তো এত পড়িটড়িনি, তো আমি শুধু এইটুকু বলি, আমি যেভাবে বুঝি, আজকে 2020 সালে তার 200 বছর পূর্তি হচ্ছে যখন আগামীকাল, এবং আমরা সেই উপলক্ষে আজকে একটু নিজেদের মধ্যে কথা বলে নিলাম। তো আমরা যদি দেখি, আজও তিনি প্রাসঙ্গিক। আজও আমাদের মেয়েদের ঘোরতর অন্ধকারে নিক্ষেপ করার জন্য সমস্ত চক্রান্ত সমাপ্ত, তখন এই বেটে বামুনটির কাছে আমাদের কি কোনো পাঠ নেওয়ার নেই তার সাহসের কাছে?
তার অদম্য পৌরুষের কাছে? যদি থাকে, তাহলে তিনি যদি জাতীয় শিক্ষক না হন, তাহলে কে জাতীয় শিক্ষক হতে পারে? আমাদের অন্য কেউ না, তিনি। তাই এই দাবিটা আমাদের সবার তোলা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ভরসা রাখি আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে 5 সেপ্টেম্বর একটা রাষ্ট্রীয় শিক্ষক দিবস থাকুক, কিন্তু একটা জাতি গঠনের জন্য যে শিক্ষক দিবস দরকার, প্রতি মুহূর্তে যিনি আমাদের পাঠ দেন, আমরা অধম বিদ্যার্থীরা পাঠ নিই বা না নিই, তাতে তো শিক্ষকের শিক্ষকত্ব যায় না। সুতরাং এই জাতীয় শিক্ষক দিবস যদি হতে হয়, তাহলে সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন 26শে সেপ্টেম্বরই হতে পারে, আর কিচ্ছু নয়। আমি যে কথাগুলো বলার চেষ্টা করলাম, বলতে পারেন নির্যাস মাত্র বললাম, তাহলে অনেক বলা যেত, অনেক তথ্যের ভার আনা যেত, তার চিঠিপত্র থেকেও কিছু সংগ্রহ করে রাখা যেত। এই মানুষটি, যিনি তার চিরদিন যুক্তির পথে চললেন, সেই মানুষটির প্রভাবতী সম্ভাষণ, যে বইটি, যে 8 বছরের মেয়েটি অকালে মারা গেল, আর নিজের হৃদয়কে বিদীর্ণ করে যেন ধমনীর শোণিত প্রবাহ দিয়ে, সেই রক্ত দিয়ে তিনি আখর তৈরি করে এর প্রতিটি বয়ান তিনি রচনা করে গেছেন। কোন মানুষটি? যাকে আমি যুগদর্শী বলছি, যাকে আমি বলছি যে যুগস্রষ্টা, যাকে আমি বলছি যুক্তি, বিদ্যা ও বিজ্ঞান চেতনার এক অপূর্ব সুষম সমন্বয়। সেই মানুষটি তো এই শিক্ষা নিজের জীবন দিয়ে গেলেন যে যুক্তির সঙ্গে আবেগের কোথাও কোনো বিরোধ নেই। তিনি যদি এত বড় সাহসের কাজ করতে পারতেন, যদি এক গভীরতম আবেগ তাকে সঞ্চালিত না করত, পারতেন না। তাই যুক্তি যদি হয় বাতিঘর, তাহলে তার হাতে যে মৃৎ প্রদীপটি থাকতো, সে হচ্ছে অনুভূতির, আবেগের, এবং যে অনুভূতি এবং আবেগের মূল উৎস হচ্ছে অজেয়, অপরাজেয় এবং অফুরান মানব বিশ্বে প্রত্যয়, মানবিকতাবাদ। এবং এইটাই দীপায়ন, এনলাইটেনমেন্টের বাংলা আমি দীপায়ন করি, এবং এইটাই হচ্ছে গিয়ে প্রকৃত জাগরণ। না হলে তো আমরা সত্যি বলতে কি, আমরা তো কাউকে জাগাতে চেষ্টা করিনি। তা না হলে আজও এত জাতপাত, আজও ধর্ম নিয়ে এত বিভাজন, আজও এই বরাক উপত্যকায় ভাষা উপভাষার মিথ্যা লড়াই, ভাষাতত্ত্ব, ভাষা বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা না নিয়ে বিদ্বান সাজার অপচেষ্টা, মানুষকে বিভ্রান্ত করার কৌশল, অপকৌশল। কেন? কারণ আমাদের জীবন থেকে অপরীক্ষিত যে জীবন, সেই জীবন, সক্রেটিসের কথা ফিরিয়ে আনলাম, অপরীক্ষিত যে জীবন, সেই জীবনের থেকে আমরা যুক্তিকে কবেই বিদায় দিয়েছি। ফলে আমরা বিজ্ঞান বিরোধী কথাবার্তা তো বলবই। তাই 2020 সাল যখন শেষ হতে চলল, মানে কিনা 21 শতকের দ্বিতীয় দশকের শেষ হতে মাত্র 3 মাস 4 দিন বাকি, 5 দিন বাকি আজ, সেই সময়েও আমাদের এইসব কথা বলতে হয় না? গ্লানির কথা নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্তত যদি গ্লানিবোধ ভারাক্রান্ত হয়তো ভেতরে ভেতরে তিনি হয়েছিলেন, কিন্তু নিজে তো কখনো সেটা তার কর্মের উদ্যমকে তো সেটা স্থবির করে দেয়নি। কারণ গতি তো সবচেয়ে বড় সত্য। মার্ক্সবাদকে এই শিক্ষা দেয়নি? সব ধরনের আত্মিক স্থবিরতা এবং জাড্যের বিরুদ্ধে যে দাঁড়াতে পারে,
সেই তো হচ্ছে প্রকৃত যুক্তিবাদী মানুষ, প্রকৃত বিজ্ঞান চেতনা সম্পন্ন মানুষ, প্রকৃত বস্তুবাদী মানুষ এবং প্রকৃত হৃদয়বাদী মানুষও, যার মধ্যে প্রজ্ঞা এবং হৃদয়ের এমন অপূর্ব সমন্বয় ঘটেছে, তাকে আমি আরো একবার আমার আভূমিতল প্রণাম নিবেদন করি। তো আপাতত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কিছু নির্যাস আমার মতো করে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। সবাই ভালো থাকুন, নমস্কার। এবং আমি এবার দীপক চক্রবর্তী অপেক্ষা করছে, সে কিছু বলবে। আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম তার সারসংক্ষেপ এইটুকু বলতে পারি যে বিদ্যাসাগর পাঠ শুধুমাত্র তার জন্মবার্ষিকীতেই শেষ হয়ে যাওয়ার নয়, এবং এটা আমাদের দায়। কারণ আজকে যখন আবার আমরা আমাদের চতুর্দিকে দেখছি যে রাষ্ট্রীয় মদতে অন্ধকারকে আবাহন করার সমস্ত ধরনের আয়োজন চলেছে, তখন বিদ্যাসাগরের যে জীবন চর্চা, তার থেকে যে আলোকবর্তিকা আমরা তুলে নিতে পারি, তারই আভাস আমরা পেলাম ডক্টর তপোধীর ভট্টাচার্যের আলোচনাতে। এবং আসুন আমরা বিদ্যাসাগর চর্চা তার দ্বিশতবর্ষ পালনের মধ্য দিয়েই যেন শেষ না হয়, এই শপথটা গ্রহণ করি। এবং শুধু বিদ্যাসাগর নন, এই ধরনের আলোকবর্তিকা যারা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা, এখনো সহায়ক, তাদের প্রত্যেককে নিয়ে আমাদের পাঠ চলতে থাকুক। আজকের এই আলোচনার জন্যে ভারতীয় গণনাট্য সংঘ কাছাড় জেলার তরফ থেকে আমি কবি ডক্টর তপোধীর ভট্টাচার্যের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে এই আলোচনা যারা শুনলেন বা এখনো যারা আছেন, তাদের প্রত্যেককে আমার হার্দিক অভিনন্দন এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই আলোচনা সভা এখানেই শেষ করছি। নমস্কার।